নমস্কার বন্ধুরা, আজকের আরেক ফাটাফাটি এপিসোড নিয়ে কিন্তু পরশুরামের আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে আরেকটা কিন্তু রহস্য ভেদ হতে চলেছে। কি, চলো আমরা ঝট করে দেখে ফেলি। তো আজকের পর্বে যেটা দেখা যাচ্ছে, পরশুরাম দেখছে কি ব্যাপার, ইয়েও বলছে, বলরামও বলছে কি ব্যাপার, জিৎ মুখার্জিকে দেখছি না। পরশুরাম বলছে ঠিক বলেছিস তো, ওকে তো দেখছি না, কি ব্যাপার, কোর্টে অ্যাপিয়ার করেনি, জানে না যে কোর্টে অ্যাপিয়ার না করলে অ্যারেস্ট হয়ে যাবে? তখন বলছে জানে জানে, সবই জানে, এই দ্বারা তো ফোন করি, বলে পরশুরাম ফোন করেছে। আপনি কোথায়, আপনি জানেন না আজকে আপনাকে কোর্টে অ্যাপিয়ার হতে হবে? আরে তটিনী সমস্ত প্রুফ নিয়ে চলে গেছে, নন্দিনী আপনাকে বাঁচানোর চেষ্টা করছে, কি করছেন আপনি? বলে আরে দাঁড়াও জামাই দাঁড়াও, চিন্তা করছো কেন, আমাদের কোনো শাস্তি হবে না। দেখা যাচ্ছে কবির জি, ভানু, জিৎ, এরা সবাই, বাবিন, এরা সবাই একসাথে ও কোর্টের আশেপাশে আছে, কিন্তু একদম সেজে গুজে রেডি হয়ে এসছে, যেন কোনো টেনশনই নেই। তো বলছে আরে জামাই চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। বলে আরে কি ঠিক হয়ে যাবে, আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? বলছে আরে জামাই বাদিকে তাকাও, সব অলরেডি সেটেল হয়ে গেছে। বলে এ তাকাও না, তাকাও, বাদিকে তাকাও। যখন বাদিকে তাকাচ্ছে, দেখছে নন্দিনী সব কটাকে নিয়ে বেরিয়ে আসছে, তটিনীও আছে সঙ্গে। তো এইটা দেখে তো পরশুরাম অবাক। পরশুরাম বলছে আপনি ভেতরে গেলেন না, এদিকে এত তাড়াতাড়ি সবকিছু শর্ট আউট হয়ে গেল, ব্যাপারটা আমি বুঝতে পারছি না তো। এই বলে বলছে আরে আমি কোর্টেই আছি, দেখো তাকাও, একটু এদিক সেদিক তাকাও, আমাকে দেখতে পাবে। এই বলে পরশুরাম দেখছে ঠিক তো, জিৎ মুখার্জি তো একবারে সুন্দরভাবে রেডি টেডি হয়ে এসছে, ব্যাপারটা কি কি হচ্ছে এখানে? তো ফোনটা রাখে। এবার জিৎ, নন্দিনী সবাই সামনে এসে দাঁড়িয়ে যায়। জিৎ বলছে ভোটবাজির খেলা জামাই, ভোটবাজির খেলা সব আগে থেকে ঠিক করা আছে। বলে কি, আমি কিছু বুঝতে পারছি না। দেখছে সেই নন্দিনী জিৎ মুখার্জির সাথে হ্যান্ডশেক করছে। জিৎ মুখার্জি বলছে থ্যাংক ইউ নন্দিনী অ্যান্ড কংগ্রাচুলেশনস, তাই বলছে। পরশুরাম তটিনী এইসব কিছু দেখে অবাক। এই নন্দিনী হাত মেলানো তো দূর, মুখ দেখাও পছন্দ করতো না। সত্যজিৎ তো সরল মনে বলছে যে আরে তুই ছিলিস কোথায় এতক্ষণ, জানিস তো আমার মেয়ে বলে বলছি না। আরে কিছু করতেই হলো না, কোর্টে গেল, জাস্ট কিছু আর্গুমেন্ট করলো আর ব্যাস আমরা বেল পেয়ে গেলাম, আর কিছু করতেই হলো না। জিৎ বলছে সে তো চলে আসবোই, তাই না বিজিৎ? বলছে ইয়েস মাই ডিয়ার আঙ্কেল। ও শ্বশুর মশাই, শ্বশুর মশাই, এইভাবে বলছে। পরশুরাম তটিনী জাস্ট অবাক, ওরা কিছু বুঝতে পারছে না, জাস্ট দেখছে ব্যাপারটা কি হচ্ছে, কিছু বুঝতে পারছে না। নন্দিনী কোনো কথা বলছে না, বলছে আমাকে বেরোতে হবে, আমার তাড়া আছে, একটা পার্টিতে আমার ইনভিটেশন আছে। বলে পড়াশোনা বলছে পার্টিতে, কোন পার্টিতে? জিৎ মুখার্জি বলছে আরে আমি থ্রো করেছি, আমি আর বিজিৎ মিলে থ্রো করেছি, আর সেখানে ইনভাইট করা হয়েছে উম, ইয়েকে, নন্দিনীকে, ও সেখানেই যাবে। তো নন্দিনী আমার দেওয়া জামা কাপড়গুলো পরে যাবে কিন্তু, হ্যাঁ? নন্দিনী বলছে একদম। নন্দিনী যখন আবার বেরিয়ে যাচ্ছে, তো পরশুরাম বলছে এই দাঁড়ান দাঁড়ান, আমি কিছু বুঝতে পারছি না। সত্যজিৎ বলছে আমিও কিছু বুঝতে পারছি না। জিৎকে বলছে কিসের পার্টি থ্রো করছিস তুই, আর নন্দিনী ওখানে যাবে মানে? জিৎ মুখার্জি বলছে দাদা তুমি কিছু বুঝতেও পারবে না, তোমার তো ভীমরতি ধরে গেছে। তো সত্যজিৎ বলছে একটু ভদ্রভাবে কথা বল, তোদের কথাগুলো আজকাল বড্ড হেয়ালি, কিছু বোঝা যায় না। জিৎ মুখার্জি বলছে আজকের পার্টিটা তো নন্দিনীর অনারেই থ্রো করা হচ্ছে, তো সবাই কিছু বুঝতে পারছে না। তো সত্যজিৎ তো কিছু বুঝতে পারছে না। জিৎ মুখার্জি বলছে অনেক দিন ধরে প্ল্যান চলছিল দাদা, অনেক দিন ধরে। নন্দিনীর অ্যাকাউন্টে 200 কোটি টাকা, একটা পেন্ট হাউস, ডুপ্লে, আবার শিলিগুড়ি থেকে একটু এগোলে টি এস্টেট, আবার ব্যাংককে একটা প্রপার্টি, এরকম বিশাল কিছু দিয়ে নন্দিনীকে জাস্ট কিনে নেওয়া হয়েছে, আর নন্দিনীও বিক্রি হয়ে গেছে। পরশুরাম বলছে কি বলছে এইসব, টি স্টেট, ডুপ্লে, পেন্ট হাউস, 200 কোটি টাকা, এসব কি? প্লিজ কি হচ্ছে একটু বলবেন আমাকে ক্লিয়ার করে? পরশুরাম বলছে। নন্দিনী বলছে হ্যাঁ, সব মিলিয়ে 500 কোটি টাকার প্রপার্টি হবে। আসলে তুমি, তোমার মতো একজন ছাপোষা মধ্যবিত্ত, এইসব বুঝবে না। আসলে বাজার করে মাছ মাংস কেনা মানুষ, তুমি এসব কি বুঝবে? আসলে তুমি 100-200 টাকার কারবার করো কিনা, তো তারই হিসেব রাখো। আর আমাদের এখানে কিন্তু কোটিতে কারবার হয়, আর কোটিতে হিসেব রাখা হয়। পরশুরাম এবার চিৎকার করে আঙ্গুল দেখিয়ে বলছে এই যে আপনি না নিজের পেশার সাথে বেইমানি করেছেন, আপনি আমাদের সবাইকে বোকা বানিয়েছেন। তখন বলছে ইয়েস মাই ডিয়ার ভগ্নিপতি শিবপ্রসাদ গাঙ্গুলি, তাই বলছে। বলছে আসলে তোমরা খুব বোকা, এটা অনেক দিনের প্ল্যান। এই বলে বলছে চল আয়ুষী। পড়াশোনা বলছে 1 মিনিট, আয়ুষী? আয়ুষী মানে? আয়ুষীও? আয়ুষী বলছে না জিজু আসলে কি বলতো, এগুলো না অনেক দিন ধরেই প্ল্যান ছিল। আসলে আমি আগেই জানতে পেরে গেছিলাম যে বিজিৎ এখান থেকে পালাতে পারবে না, তো সেই জন্য এই হোটেলেও সবকিছু প্ল্যানিংই ছিল, আর প্ল্যান করে আমি তোমাকে ফোনটা করেছিলাম। বলছে 1 মিনিট জিজু, আগে তুমি নিজের ক্লাসটা দেখো, তারপরে আমার ক্লাসটা দেখো, কার সাথে কাকে গুলিয়ে ফেলছো? পরশুরাম কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছে এই সব কথা শুনে। বলছে বিশাল মাপের অফিসার নাকি তুমি? তোমাদের মতো অফিসারকে না আমরা এক হাটে কিনে আরেক হাটে বেচে দিই, এইভাবে বলছে। বলছে চল বর্দি, বলে চলে যাচ্ছে। পরশুরাম বলছে 1 মিনিট, নন্দিনীকে বলছে আর যে পেপারসগুলো আপনার কাছে ছিল, যে এভিডেন্সগুলো, যেগুলো তটিনী এত কষ্ট করে জোগাড় করেছিল, আমি জোগাড় করেছিলাম, সেগুলো বলছে দর হাঁকিয়ে ফেলেছি। হুম, সেটারও দর হাঁকিয়ে ফেলেছি আমি, সব বিক্রি করে ফেলেছি।
নন্দিনী বলছে, মানে সেটার এক্সট্রাভাবে ও পয়সা নিয়েছে। তো পরশুরাম বলছে, কি বলছেনটা কি আপনি? আমার ইনভেস্টিগেশন, তটিনী ইনভেস্টিগেশন এভাবে আপনি বিক্রি করে ফেললেন? তো আপনি এভাবে ঠকালেন? তখন জিৎ বলছে, ঠকিয়েছো তো তোমরাও। তুমি তো একজন ছাপোষা মধ্যবিত্ত বিমা কোম্পানির এজেন্ট, একজন নিরীহ মানুষে যে আমাদের সামনে থাকতে, কিন্তু কি মানে তুমি একজন বিরাট মাপের অফিসার বেরিয়ে গেলে। আর তটিনী তটিনী তো একজন সাপ বেরোলো। এইটা শুনতেই না পরশুরাম একদম জিৎ মুখার্জির কলার ধরে ফেলে। বলছে, শিবপ্রসাদ গাঙ্গুলি, আমি কিন্তু তোমার শ্বশুর মশাই হই, তুমি আমার জামাই হও। বলে, এই রাখুন তো এইসব জামাই শ্বশুরের সম্পর্ক, ওইসব কোনো কিচ্ছু নেই আর। এরপরে আয়ুষী কিছু বলতে গেলে পরশুরাম বলছে, এই তুমি চুপ করো। এরপর থেকে না কোনো ছেলে আর কোনো মেয়েকে বিশ্বাস করবে না। কোনো বিপদগ্রস্ত মেয়েও যদি থাকে না, সে যদি বলে আমাকে বাঁচাও, তাহলে কোনো পুরুষ মানুষ তাকে সাহায্য করার আগে ভাববে যে সে গিরগিটির মতো রং বদলে ফেলবে না তো। এবার নন্দিনী পরশুরামের উপর চিৎকার করলে পরশুরাম তো প্রচণ্ড রেগে যাচ্ছে, মানে এই সমস্ত লোকের সাথে কথা বলারও প্রয়োজন সে মনে করছে না। জিৎ মুখার্জি বলছে, ও কামন, বরঞ্চ তুমি আমার কোম্পানি জয়েন করো, তোমাকে আমি ডিরেক্টর বানিয়ে দেবো। কতদিন এই মিডিল ক্লাস জীবনযাপন করবে? তখন বাবিন বলছে, না না, ওইসব না, ওইসবের যোগ্য আছে নাকি? বরঞ্চ তুমি একটা চাকরির ব্যবস্থা করে দিও, সেটারই যোগ্য। এই বলে সবাই যখন বেরিয়ে পড়ছে, সত্যজিৎ বলছে, দাঁড়াও। এই বলে নন্দিনীর সামনে দাঁড়ায়, দাঁড়িয়ে নন্দিনীকে কষিয়ে একটা চড় মারে। নন্দিনী বলছে, ড্যাডি, গায়ে হাত দেবে না বলে রাখলাম, আমি চাইলে তোমাকে জেলে ভরতে পারতাম। সত্যজিৎ বলছে, সেটাই বোধহয় ভালো হতো রে, যদি আমাকে জেলেই ভরে দিতিস না, সেটাই আমার কাছে সম্মানের হতো, সেটাই ভালো হতো। সত্যজিৎ বলছে, আমি জাস্ট ভাবতে পারছি না, তুমি, জিৎ, ভানু, বাবিন, এমনকি আয়ুষী পর্যন্ত, ছি। তখন বলছে, কিছু করার ছিল না ড্যাডি, কিচ্ছু করার ছিল না। আচ্ছা, আমি আবার একটু পাওয়ার গেম খেলা পছন্দ করি। তো পড়াশোনা বলছে, আপনি যতই পাওয়ার গেম খেলুন না কেন, এবার আমি সব কটাকে একদম গ্রুপে ধরবো আর জেলে পুরবো। নন্দিনী বলছে, আগে প্রমাণটা জোগাড় করো। বিজিত বলছে, প্রমাণ নেই তো, কোনো প্রমাণ নেই, সব প্রমাণ তো উড়ে ধা হয়ে গেছে। দিয়ে পরশুরাম তো এমন রেগে যায়, গিয়ে বিজিতকে একটা ঘুষি মারে। বিজিত উল্টা পরশুরামকে মারে, দিয়ে পরে পরশুরাম রিভলভারটা বের করে জাস্ট তাকে শ্যুট করেই দেবে, এরকম একটা ব্যাপার। তখন বলরাম গিয়ে আটকায়, কি করছিস, শ্যুট করিস না, কি করছিস, শান্ত হয়, এইভাবে বলছে। এবার যখন সবাই চলে যাচ্ছে, তটিনী বলছে, দাঁড়া। নন্দিনীর সামনে এসে দাঁড়ায়, যে আজকের পর থেকে আমি ভুলে যাব যে আমরা একই মায়ের পেটের দুই বোন। তোকে আমি বিশ্বাস করেছিলাম দিদি, আমার সারা জীবনে আমি জীবন বিপন্ন করে যে এভিডেন্সগুলো জোগাড় করেছিলাম, সবটা বিশ্বাস করে আমি তোর হাতে দিয়েছিলাম, আর তুই সেগুলো বিক্রি করে দিলি। বলছে, সরি রে, কিচ্ছু করার ছিল না, আসলে দাড়িপাল্লার ওজনটা এদিকেই বেশি ছিল, আর তোদের দিকে না ওই ফালতু সেন্টিমেন্ট, ওই চোখের জল, রাবিশ, এইসব আমার ভালো লাগেনি রে। তো এই বলে চলে যায়, বলছে, চল আয়ুষী, বলে সবাই চলে যায়। তো তটিনী কাঁদতে থাকে। তো তটিনীর বাবা বলছে, চলি রে মা, চলি। এই বলে মন খারাপ করে সত্যজিৎ চলে যায়। তটিনী তখন পরশুরামকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে সব পার্টির জন্য রেডি হচ্ছে। তো বিচিত্রাও সব রেডি হয়ে গেছে, আর টার্গেট করছে মনে মনে তটিনীকে। তো বলছে, ওই তটিনীকে আমি ছাড়বো না। তো আয়ুষী বলছে, আমাকে এই গলার হারটা পরিয়ে দাও না। আর গলার হারটা পরিয়ে দিচ্ছে, বলছে যে আজকে আমরা পার্টিতে খুব এনজয় করব, তাই বলছে। তো বিজিত বলছে, আমার এই পার্টি টাটিতে কোনো মোহ নেই, আমার মোহ হচ্ছে রিভলভারে, শ্যুটে, মানে এই সব কিছুতে ওর খুশিটা। তো আয়ুষ বলছে, আজকের দিনে এইসব ছাড়ো না, আমরা একটু পার্টিতে এনজয় করব। তখন বাবিনরা এসছে, কবিরও এসছে সঙ্গে। এসে বলছে, খুব সাবধান, মানে বলছে তো যে, মানে বিজিত আর কি বলছে, তটিনীকে নাকি আজকে উড়িয়ে দেবে, এরকম একটা প্ল্যান করবে। তো তাই জন্য কবির বলছে, খুব সাবধান, ওই তটিনীকে ধরাটা কিন্তু অতটা সহজ হবে না, আর আজকের ঘটনাটা এত সহজ ওরা মেনে নিতে পারবে না। তো ভানু বলছে, ওই তটিনীর থেকেও পরশুরাম কিন্তু বেশি ডেঞ্জারাস, তো সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। ভানু বলছে, একদমই ঠিক, ওই লোকটা কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস, যতটা আমি তো মানে ওকে চিনেছি। কবির বলছে, চিনতে পারোনি, যদি কেউ বেশি করে চিনে থাকে তো সেটা হচ্ছে কর্ণ চ্যাটার্জি। সে আবার বলছে, থাক না এসব, আমরা বরঞ্চ পার্টিটা একটু এনজয় করি। তখন বলছে বিজিত, তোমরা পার্টি এনজয় করো, আমি বরঞ্চ এই টাইমের মধ্যে একটা প্ল্যান বানিয়ে ফেলি, আর আমি বানিয়ে ফেলবো যে তটিনীকে কি করে উড়িয়ে দেবো। আর ঠিক সেই সময় পরশুরাম ফোন করে, বলছে, পরশুরাম বলছি, কি প্ল্যান করছো নিশ্চয়ই, যে এবার তোমার নেক্সট প্ল্যান নিশ্চয়ই তটিনী, তটিনীকেই নিশ্চয়ই ওড়ানোর প্ল্যান করছো। বিজিত শুনে অবাক, বলছে, পরশুরাম বলছে, তোমার প্রত্যেকটা স্টেপ কি হতে পারে না, এটা সবটাই আমার জানা। বলছে, একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিও, যেভাবে ছক কষে তোমরা এই কেসটা থেকে বেরিয়েছো না, সেটা কিন্তু ক্ষণস্থায়ী। পরশুরাম বলছে, ডিপার্টমেন্টের মানে তটিনী ডিপার্টমেন্টের লোকেরা ভুল করে ফেলেছে, বোকামি করে ফেলেছে, ওরা ওরা হ্যান্ডেল করতে পারেনি ব্যাপারটা, কিন্তু তুমি তো আমাকে খুব ভালো করেই জানো, পরশুরাম মানে বিষ্ণু ষষ্ঠ অবতার ছিল পরশুরাম, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হচ্ছে প্রহার আর চেম্বার, তো আমার হাত থেকে তো অত সহজে ছাড়া পাবে না, এমনটা বলছে। বিজিত চুপ করে শুনছে।
আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এক জমজমাট পর্ব। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর রিভিউ দেখার জন্য তো সবাই মানে অপেক্ষা করে থাকবে রিভিউটা শোনার জন্য আর বিস্তারিত দেখার জন্য। তো দেখাটার জন্য তো অবশ্যই টাইম মতো স্টার জলসার পর্দায় বসে যাবে চোখ খুলে। আর আমাদের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাদের লাইক কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য আরেকটি সুখবর যে আজকে থেকে তোমরা গঙ্গা যে নতুন এপিসোডটি শুরু হয়েছে তার রিভিউ কিন্তু পেয়ে যাবে। আজকের দিনটা একটু লেট পাবে, কিন্তু কাল থেকে কিন্তু একদম সকাল সকাল মানে একদম টাইম মতো গঙ্গার রিভিউ তোমরা পেয়ে যাবে। তো আশা করব তোমরা সেই রিভিউটি দেখার জন্য ওয়েট করে থাকবে। তো ভালো থেকো সবাই, আর পর্বের রিভিউগুলো এনজয় করো। টাটা।